নাম্বার 1, সিনিয়র সিটিজেনদের জন্য। অনেক লোক জিজ্ঞাসা করে আমার বাবা মায়ের 60 বছর বয়স হয়ে গেছে, ওদের রিটায়ারমেন্টের টাকা পেয়ে গেছে, পিএফেতে, গ্র্যাচুইটিতে, বা স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে কেউ একজন মারা গেছে, দ্বিতীয় জন অনেক টাকা পেয়ে গেছে ইন্স্যুরেন্স থেকে, তো এখন তাদের ইনভেস্টমেন্ট সম্বন্ধে কেমন চিন্তা ভাবনা করা উচিত? আমি সবসময় বলি সিনিয়র সিটিজেনদের জন্য সব থেকে ভালো গভর্নমেন্ট স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এতে এফডির মতন ফিক্সড রেট অফ রিটার্ন পাওয়া যায়, এটা রিভাইজ হতে থাকে। এখন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রেট অফ রিটার্ন 8.2%, যেটা সিনিয়র সিটিজেনদের জন্য খুবই ভালো, এমনকি বেশিরভাগ এফডি থেকেও ভালো। কারণ এটা সরকারি সিকিউরিটিজ দ্বারা সমর্থিত এবং এটা নিরাপদ। এর মধ্যে 2-3টি বিষয় আপনার বোঝাটা জরুরি। নাম্বার 1, এই সেভিংস স্কিমে ম্যাক্সিমাম 30 লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, মিনিমাম 1000 টাকা দিয়ে শুরু করতে পারেন। আর নাম্বার 2, ম্যাচুরিটি পিরিয়ড বা লকিং পিরিয়ড যেটা হয় সেটা হলো 5 বছর। আর যদি আপনি 5 বছরের আগে টাকা তুলতে চান তো আপনাকে পেনাল্টি বা ফাইন দিতে হবে। হ্যাঁ, একে যদি আপনি বাড়াতে চান বা এক্সটেন্ড করতে চান তো 5 বছর পরে আরো 3 বছর আপনি এক্সটেন্ড করতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লিখতে হবে। যদি আপনি মেয়াদের আগে টাকা তুলে নিতে চান, মানে আপনি যদি প্রকল্পটি বা স্কিমটি শুরু 1 বছরের মধ্যে টাকা তুলে নিতে চান তো আপনাকে 1.5% পেনাল্টি দিতে হবে। আর যদি আপনি প্রকল্পটি বা স্কিমটি শুরু 1 বছর বাদে টাকা তুলে নিতে চান তো আপনাকে 1% পেনাল্টি দিতে হবে। এর মধ্যে সব থেকে বেস্ট পার্ট হলো এইচটিসি ট্যাক্স রিবেট, মানে এইচটিসি ট্যাক্স ছাড় পাওয়া যায়। তো আপনার যদি ইনভেস্টমেন্ট 1.5 লাখ টাকার ভিতরে হয় তো আপনি এইচটিসি অধীনে দাবি করতে পারেন এবং এই ট্যাক্স থেকে ছাড় পেতে পারেন। এইসব বিষয়ের কারণে আপনি আপনার বাবা মায়ের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন যাদের বয়স 60 বছরের ওপরে। তো আমার মতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সবচেয়ে ভালো গভর্নমেন্ট স্কিমের মধ্যে একটা। দ্বিতীয়, মেয়েদের জন্য। যদি আপনার কাছে একটি বা দুটি মেয়ে আছে এবং তাদের বয়স 10 বছরের কম, কেননা এই যে স্কিম আছে এটা শুধু মেয়েদের জন্য এবং যাদের বয়স 10 বছরের নিচে, তাহলে আপনি এই সুবিধা পেতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা, আপনি আপনার মেয়ের জন্য এই প্রকল্পের ভিতরে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন যার বয়স 10 বছরের কম হওয়া যায়। ম্যাক্সিমাম এর ভিতরে আপনি বছরে 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। এর মধ্যে ইন্টারেস্ট আপনি 8% পাবেন, যেটা যে কোনো এফডির থেকেও ভালো। ম্যাচুরিটির যে পিরিয়ড আছে এটা আপনাকে বুঝতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাচুরিটি পিরিয়ড হলো 21 বছর, মানে মেয়ের যখন বয়স 21 বছর হয়ে যাবে তখন এটা ম্যাচুয়ার হয়ে যাবে, বা মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন এটা ম্যাচুয়ার হয়ে যাবে। মানে যেটা আগে হবে, যদি আগে বিয়ে হয়ে যায় তো ম্যাচুয়ার হয়ে যাবে, আর যখন 21 বছর হয়ে যাবে তো তখন ম্যাচুয়ার হবে। এর মধ্যে 2টি অবিশ্বাস্য সুবিধা। নাম্বার 1, যে অ্যামাউন্ট আপনি আপনার ম্যাচুরিটিতে পাবেন সেটা সম্পূর্ণ 100% ট্যাক্স ফ্রি হবে। নাম্বার 2, যে অ্যামাউন্ট সাবমিট করবেন আপনি প্রতি বছর, মানে যে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ইনভেস্ট করবেন আপনি প্রতি বছর, এর ভিতরেও আপনি এইচটিসি ট্যাক্স রিবেট পাবেন, মানে এইচটিসি ট্যাক্স ছাড় পেতে পারেন। মানে আপনার নিজের ট্যাক্স তো বাঁচবে এবং মেয়েটি ম্যাচুরিটির পরে যে টাকা পাবেন তাতেও আপনি ট্যাক্স ফ্রি পাবেন। এডুকেশনের নিডস বা প্রয়োজনের জন্য একটি অতিরিক্ত সুবিধা আছে। মেয়ে শিশু শিক্ষার জন্য আগের বছরের ব্যালেন্সের 50% তুলতে পারবেন। এর জন্য আপনাকে
অ্যাডমিশনের প্রমাণপত্র সাবমিট করতে হবে এবং এটি পেনাল্টি বা জরিমানা বহন করবে না। তো যদি আপনার বয়স 25 থেকে 40 বছরের মধ্যে এবং আপনার কাছে একটি মেয়ে আছে, তো আমার মতে আপনার জন্য এটা বেস্ট গভর্নমেন্ট স্কিম। এখন আসবো ওয়ার্কিং প্রফেশনাল দিকে। তো যাদের কাছে এখন হয়তো বয়স্ক বাবা মা নেই, হয়তো যাদের কাছে মেয়ে নেই বা বাচ্চা নেই, তো এখন তারা গভর্নমেন্ট স্কিমের অধীনে ইনভেস্ট করার বিষয়ে কেমনভাবে ভাবা উচিত। প্রথম অপশন এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এনএসসিকে এক প্রকার এফডি ধরে নিন। এনএসসির এখনকার রেট অফ রিটার্ন 7.7%, কিন্তু এর মধ্যে লকিং পিরিয়ড আছে, 5 বছরের ম্যাচুরিটি পিরিয়ড আছে, তাই আপনি 5 বছর বাদে অ্যামাউন্টটি পেতে সক্ষম হবেন। এর মধ্যে একটা জিনিস আছে, এনএসসির মধ্যে আপনি এইটিসি ট্যাক্স ক্লেম করতে পারেন, কিন্তু যখন আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন তখন আপনার ট্যাক্স দিতে হবে, কারণ এটা গভর্নমেন্ট সিকিউরিটিজ দ্বারা সমর্থিত এবং এটা নিরাপদ। তো আমার মতে সব থেকে ভালো গভর্নমেন্ট স্কিমের মধ্যে একটা এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। দ্বিতীয় অপশন পিপিএ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যদি আপনি একজন পেশাদার কর্মজীবী হন, তো অলরেডি আপনার একটি ইপিএফ বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড চলছে, যেটা এমপ্লয়ার বা নিয়োগকর্তা এবং আপনার দ্বারাও গুরুত্ব নেওয়া হবে, দুজনের অবদান সহ। ইপিএফ এর থেকে একটি ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। যেমন ইপিএফ এর ফিক্সড রেট অফ রিটার্ন রয়েছে, তেমনই পিপিএফ এরও ফিক্সড রেট অফ রিটার্ন আছে, যেটা সময়ের সাথে সাথে রিভাইজ হয়। এখনকার টাইমে পিপিএফ এর ফিক্সড রেট অফ রিটার্ন হলো 7.1%। পিপিএফ এবং ইপিএফ এর মধ্যে বড় পার্থক্য হলো পিপিএফ এর ম্যাচুরিটি পিরিয়ড হলো 15 বছর, তাই পিপিএফ কে রিটায়ারমেন্ট ফান্ডের মতো মনে করুন। যেমন আপনার ইপিএফ আছে, যাকে আপনি যে কোনো টাইমে উইথড্র করতে পারেন যখন আপনি কোম্পানি চাইছেন বা অন্য কোনো কারণে, কিন্তু পিপিএফ আপনাকে 15 বছর পর্যন্ত রাখতেই হবে। ইনফ্যাক্ট আপনি এমনকি 5 বছরের ব্লক দ্বারা এটিকে এক্সটেন্ড করতে পারেন। তাই এটি সম্পর্কে চিন্তা ভাবনা করার সেরা উপায়, প্রতি মাসে প্রতি বছরে কিছু না কিছু টাকা রিটায়ারমেন্টে যাচ্ছে, একটা ফিক্সড রেট অফ রিটার্ন আছে, আর আমার মুদ্রাস্ফীতিকে হারাতে হবে। 6 বছর বাদে আপনি আংশিক উইথড্রল করা শুরু করতে পারেন। ইপিএফ সম্বন্ধে সবচেয়ে ভালো জিনিস হলো এই যে আপনি এইটিসি এর ট্যাক্স ক্লেম করার সুবিধা পাবেন। তো যতটা পরিমাণ আপনার বছরে ইনভেস্টমেন্ট হবে, তো ততটা পরিমাণ আমার ট্যাক্সেবল ইনকাম থেকে কেটে নেওয়া হবে, এবং আপনি যে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন তাতে আপনি 100% ট্যাক্স ফ্রি পাবেন। তো এটা হয় কি, পিপিএফ এর ভিতরে এখন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট থেকে কম রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু ট্যাক্স রেটের দিকে যদি নজর দেন তো আমার মতে এটা একটা বেটার অপশন, যদি 15 বছরের লকিং পিরিয়ড আপনাকে বিরক্ত বোধ না করা। এখন আসবো ইয়ং প্রফেশনাল দিকে। আমি ওইসব লোকেদের কথা বলবো যারা সবেমাত্র কেরিয়ার শুরু করেছে, কিছুটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, কিছুটা ক্রিপ্টোর ভিতরে ইনভেস্ট করছে, কিন্তু কিছুটা নিরাপদ ইনভেস্টমেন্ট করা যায়। এখন আমি ওদের জন্য এফডি রিকমেন্ডেড করবো না, কারণ আপনি যদি শুধু আপনার টাকাকে বাঁচাতে চান তো এফডি করতে পারেন, এবং তাছাড়া এফডি কারোর জন্যই উপযুক্ত নয়। যদি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান ইয়ং প্রফেশনালদের জন্য, নাম্বার 1 ন্যাশনাল পেনশন স্কিম। ন্যাশনাল পেনশন স্কিম একটা মিউচুয়াল ফান্ড ধরে নিন। এখানে কিছু টাকা ডেপ্টের ভিতরে ইনভেস্ট হবে এবং কিছু টাকা ইকুইটির ভিতরে ইনভেস্ট হবে। আপনি এবার ঠিক করবেন যে কত টাকা ডেপ্টের ভিতরে ইনভেস্ট করবেন এবং কত টাকা ইকুইটির ভিতরে ইনভেস্ট করবেন। ম্যাক্সিমাম ইকুইটির ভিতরে আপনি 75% ইনভেস্ট করতে পারবেন, 5% আদার অ্যাসেটে যাবে, আর 20% বন্ডস বা ফিক্সড রেট অফ রিটার্ন অ্যাসেটে যাবে।
এখন এই কারণে আপনার রিটার্ন পরিবর্তিত হতে পারে। এটা কিছুটা রিস্কি অপশন আছে, কিন্তু তবুও এটা গভর্নমেন্ট স্কিম আছে, তাই এক ধরনের স্থিতিশীলতা এবং নিরাপত্তা আছে, কারণ এটি গভর্নমেন্ট স্কিম। কিন্তু রিস্কও আছে, কারণ আপনি ইকুইটির ভিতরে ইনভেস্ট করছেন, কিছুটা উপর নিচে তো হবেই। সুতরাং আপনি যদি ধরে নেন যে আপনি 75% ইকুইটির ভিতরে ইনভেস্ট করেছেন, যা এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে সর্বোচ্চ, তো ইকুইটির ভিতরে 13 থেকে 15% রিটার্ন পেয়ে যাবেন সময়ের সাথে সাথে। এবং বন্ডের সাথে অ্যাভারেজ করে আপনার হয়তো 10 থেকে 11% অ্যাভারেজ রিটার্ন পেতে পারেন পুরো ইনভেস্টমেন্টের পিরিয়ডে। এর মধ্যে সব থেকে বড় জিনিস হলো নামে লেখা আছে ন্যাশনাল পেনশন স্কিম। এটা আপনার রিটায়ারমেন্টের বয়সে ম্যাচুরিটি হবে 60 বছর বয়সে, এবং এর মধ্যে দুটি ভাগ হবে। আপনার সঞ্চিত পরিমাণ যাই হোক না কেন, আপনি এটি 60% মানে 60% এককালীন থোক টাকা পাবেন, কারণ ওই সময়ে আপনার টেকনিক্যাল ইনকাম বন্ধ হয়ে গেছে। তো এক রকমের লামসাম অ্যামাউন্ট বা থোক টাকা আপনার জীবনকে সামলাবে। এরপর যে বাকি 40% আছে, ওটা প্রায় মাসিক বেতন বা পেনশনের মতো বার্ষিক হিসাবে দেওয়া হবে। এগুলো গভর্নমেন্ট এমপ্লয়িরা পেয়ে থাকে, এটা একটা এমপ্লয়ি কন্ট্রাক্টের পার্ট। কিন্তু যারা কর্পোরেট প্রফেশনে কাজ করে তারা এসব জিনিস পায় না। এবং অবশ্যই কর্পোরেট প্রফেশনে যেদিন আপনি কাজ করা বন্ধ করে দেবেন, সেদিন আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে। তাই এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম নিশ্চিত করে যে আপনার অবসর গ্রহণের পরে আপনার একটি চিরস্থায়ী আয় থাকবে, যা আপনার কর্পাসে জমা হওয়া অবশিষ্ট শতাংশ থেকে আসে। যে 60% লামসাম অ্যামাউন্ট বা এককালীন থোক টাকা পাবেন, ওতে আপনার ট্যাক্স দিতে হবে না, এবং যে 40% মান্থলি টাকা পাবেন, ওতে আপনার ট্যাক্স দিতে হবে। একটা ভালো জিনিস আছে যে যতটা আপনি ন্যাশনাল পেনশন স্কিমে ইনভেস্ট করবেন প্রতি বছর, তো 80C ট্যাক্সের বেনিফিট পাবেন। তো আপনি আপনার ট্যাক্স থেকে বাদ দিতে পারেন, এবং 80CCT এর ভিতরে 50,000 টাকার অতিরিক্ত সুবিধা পাবেন। এবং দ্বিতীয় অপশান সভারেন গোল্ড বন্ডস। ভারতীয়দের সোনার প্রতি খুব ভালোবাসা আছে, কিন্তু সোনাতে যখন আমরা ইনভেস্ট করি, আমরা জুয়েলারি কিনে বসি, কেননা আমাদের মনে হয় জুয়েলারি ইউজও হয়ে যাবে আর সোনা থেকে যাবে। কিন্তু গোল্ডে ইনভেস্ট করার এটা সঠিক রাস্তা নয়, কেননা যখন আপনি জুয়েলারি বাই করেন তখন আপনার মেকিং চার্জ দিতে হয়, আর আপনি সবসময় সোনাকে কোনো না কোনোভাবে ইউজ করছেন। আর সোনা তো কোনো সম্পত্তি তো নয়, আর সোনা আপনাকে টাকা তো ইনকাম করে দিচ্ছে না। তো আমার মতে গোল্ডে ইনভেস্ট করার সবচেয়ে ভালো রাস্তা হলো আপনি গভর্নমেন্ট ডিজিটাল গোল্ড বাই করতে পারেন, যাকে বলা হয় এসজিবি সভারেন গোল্ড বন্ডস। এটা গভর্নমেন্টের দিক থেকে গোল্ডে ইনভেস্ট করার একটা স্কিম। তো সোনার অ্যাভারেজ রেট রিটার্ন 10 থেকে 11% রিটার্ন পেতে পারেন 20 থেকে 30 বছরের পিরিয়ডে। কিন্তু এটা এফডির মতো নয় যে একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন। ডিজিটাল গোল্ড কখনো উপর নিচে হতে পারে, সেটা নির্ভর করে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের উপর। এসজিবির মধ্যে সব থেকে ভালো জিনিস হলো সরকার এই রিটার্নের হারের উপরে অতিরিক্ত 2.5% প্রদান করে। তো যতটা গোল্ডের রিটার্ন পাবেন, ওর ভিতরে 2.5% একটা এসজিবি রিটার্ন পাবেন। তাই আপনি টেকনিক্যালি সুদের রিটার্ন হিসাবে এসজিবিতে প্রায় 12 থেকে 13% সুদের রিটার্ন পাওয়ার আশা করতে পারেন। সব এসজিবি একটা ম্যাচুরিটি পিরিয়ড আছে, ওই ম্যাচুরিটি পিরিয়ড পর্যন্ত যদি এসজিবিকে হোল্ড করে রাখেন, তবে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো মূলধনের লভ্যাংশে ট্যাক্স দিতে হবে না। তাই এটি একটি খুব ট্যাক্স ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট অপশন করে তোলে। তো এগুলো ছিল আমার মতে ওইসব গভর্নমেন্ট স্কিম যেগুলো আপনি বাবা মায়ের জন্য, ওয়ার্কিং প্রফেশনালদের জন্য, ইয়ং প্রফেশনালদের জন্য পছন্দ করতে পারেন। আজ আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।